আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সকলকে আমি এটুকুই বলবো যে সকলে দোয়া করেন। এই শোক দিবস উপলক্ষে আজকের এই স্মরণ সভায় আমরা সমবেত হয়েছি। আমরা 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই দিন ঘাতকের নির্মম বুলেটে তিনি শাহাদাত বরণ করেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের এবং মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শকে চিরতরে নস্যাৎ করে দেওয়া হয়। এখানেই ঘাতকেরা থামেনি। সেদিন হত্যা করেছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট 10 বছরের শিশু রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করেছিল। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা আবু নাসের, শেখ আবু নাসেরকেও হত্যা করে। জাতির পিতার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, এখন তিনি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন। তিনি রাষ্ট্রপতিকে বাঁচাতে ছুটে এসেছিলেন, নিজের জীবনটা উৎসর্গ করে গেছেন। কিন্তু সামরিক বাহিনীর ওই সদস্যরা তাদের উচ্চ পদস্থ তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করে। পুলিশের এএসপি এসবি হাসিবুর রহমান তাকেও হত্যা করে। তো 32 নম্বরে যারা সেদিন ছিল তাদের কাউকেই তারা ছাড়েনি। ঠিক একই সাথে হামলা চালায় শেখ ফজলুল হক মনি এবং আরজু মনি, আমার মেজ ফুফুর বাড়িতে হামলা করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমাদের আজকে ঢাকার দক্ষিণের মেয়র তাপস এবং যুবলীগের চেয়ারম্যান পরশের বাবা মা। একই সাথে আক্রমণ করে আরেকটি গ্রুপ মিন্টু রোডে আব্দুর রব সেন্ডেবাদ সাহেবের বাসায়। সেখানে তারা গুলি করে হত্যা করে আমার ফুপা কৃষিমন্ত্রী আব্দুর রব সেন্ডেবাদকে। তার 13 বছরের মেয়ে বেবিকে হত্যা করে, 10 বছরের ছেলে আরিফকে হত্যা করে, তার 4 বছরের নাতি সুকান্ত আবুল হাসান আবদুল্লাহর ছেলে, তাকে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র শহীদ সেন্ডেবাদকে হত্যা করে, সেও মুক্তিযোদ্ধা। এবং একজন ভাগ্নের রেন্টু, তাকে নির্মমভাবে হত্যা করে। রেন্টু আমাদের আমির হোসেন আম্মু সাহেবের খালাতো ভাই, তাকে হত্যা করে নির্মমভাবে। এবং ওখানে কাজের মেয়ে সহ আরও অনেক যারা উপস্থিত তাদেরকে হত্যা করেছিল। একই সাথে 3টি বাড়িতেই শুধু আক্রমণ করে না, সাথে সাথে ঘাতকের দল আমার ছোট ফুফুর বাড়িতেও যায়। সেখানে যে আমার ফুফা শহীদ হোসেন সাহেব, তিনি একজন সরকারি অফিসার, তাকে খোঁজে এবং আমার ছোট ফুফু সহ সব পরিবারের সদস্যদের দীর্ঘদিন গ্রেপ্তার করে রাখে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, যেহেতু আমি আর রেহানা বিদেশে ছিলাম, মাত্র 15 দিন আগে আমরা দেশ থেকে বাইরে যাই, আমরা বেঁচে গিয়েছিলাম। কিন্তু গুলির আঘাতে আমার সেজ ফুপু গুলির আঘাতে আহত এবং পঙ্গু হয়ে যায়। আমার সেজ ফুপুর আরও 2 মেয়ে বিউটি এবং রিনা, তারাও গুলির আঘাতে আহত হয়ে যায়। আবুল হাসান আবদুল্লাহ স্ত্রী শাহানা বেগম, সে গুলির আঘাতে আহত থাকে। তার আর এক ছেলেও গুলির আঘাতে আহত হয়। আর আমাদের বাসায় তো কেউ বেঁচে ছিল না, যাকে পেয়েছে সবাইকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে সেই দিন কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর হুদা,
মেজর ডালিম, মেজর শাহরিয়ার, মেজর পাশা, অত সামরিক অফিসার, এরা সকলেই যেমন মহিউদ্দিন, মাজেদ, মোসলেউদ্দিন, রাশেদ, খায়রুজ্জামান সহ সকলে এর মধ্যে জড়িত ছিল। কিন্তু এই সামরিক অফিসারদের কারা, কে মদত দিয়েছিল, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক, তার উচ্চাভিলাষ, আর তার সহযোগী জিয়াউর রহমান, যে একজন মেজর ছিল, যাকে প্রমোশন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জেনারেল বানিয়েছিলেন। সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল, সেটা স্পষ্ট পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। এবং সেটা আরও প্রমাণ হয় যে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি রাষ্ট্রপতি, তাকে হত্যার পর সেখানে সংবিধান কোনো মানা হয়নি। ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেব কিন্তু রাষ্ট্রপতি হন নাই, রাষ্ট্রপতি ঘোষিত হলো খন্দকার মোস্তাক। আর খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়ে জেনারেল জিয়াউর রহমানকে বানালো সেনাবাহিনী প্রধান। তো জেনারেল জিয়াউর রহমান মোস্তাকের সাথে তাদের যদি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত না থাকবে, তাহলে কেন মোস্তাক তাকেই বেছে নেবে সেনা প্রধান হিসেবে? তো ওই খুনিদের সব ধরনের মদত দেওয়া, এটা তো জিয়াউর রহমানই দিয়েছিল। এবং এখানেই তো তাদের শেষ না। মোস্তাক বেঈমানরা কখনো ক্ষমতা থাকতে পারে না। মীর জাফরও পারেনি। মীর জাফরকে যারা ব্যবহার করেছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করতে, মীর জাফর 2 মাস বেশি ক্ষমতা থাকতে পারেনি। ঠিক মোস্তাকও পারেনি। মোস্তাককে উঠে জিয়াউর রহমানই রাষ্ট্রপতি হয়েছিল, নিজেকে নিজেই ঘোষণা দিয়েছিল রাষ্ট্রপতি হিসেবে। এবং এই খুনিরা যারা শুধু 15 আগস্টে হত্যাকাণ্ড ঘটায়নি, 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যারা হত্যাকাণ্ড ঘটায় তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া, তাদের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করা, ব্যাংকক হয়ে তাদেরকে লিবিয়াতে পাঠায় এবং সেখান থেকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েই এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে। এবং এই খুনিদের বিচার হবে না, 15 আগস্টের হত্যার বিচার হবে না। সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের পথ বন্ধ করা হয়, তাদের বিচার করা যাবে না। আমরা যারা আপনজন হারিয়েছি, আমাদের মামলা করারও অধিকার ছিল না, বিচার চাওয়ারও অধিকার ছিল না। 75-এর পর আমি আর রেহানা বিদেশে ছিলাম, আর এই ঘাতকের নির্মম বুলেটের আঘাতে যারা আপনজন হারিয়েছিল তা অনেকে দেশে থাকতে পারেনি, কারণ এই হত্যার পরেও ওই পরশ তাপসকে খুঁজে বেড়ানো হয়েছে, কারা কারা বেঁচে আছে তাদের খুঁজে বেড়ানো হয়েছে। সকলেই যে আশ্রয় নিয়েছিল ভারতের মাটিতে, রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। এমনকি আমরা আমাদের নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি। একদিকে আপনজন সব হারিয়েছি, একদিনের মধ্যে সব শেষ, তারপরে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছে। আমরা যখন রিফিউজি হিসেবে বিদেশের মাটিতে অবস্থান করি, আর ঘাতকের দল তখন বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূতের চাকরি পেয়ে বা দূতাবাসে বিভিন্ন সরকারি চাকরি পেয়ে তারা আরামে জীবন যাপন করে, যা আমাদেরকে তখন দেখতে হয়েছে। সে অবস্থা আমাদেরকে, অথচ এই দেশ স্বাধীন করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 80 সালে আমি লন্ডনে যাই, কারণ রেহানা তার আগেই লন্ডনে গিয়েছিল, সেখানেই তার বিয়ে হয়। সে যখন অন্তঃসত্ত্বা তখন আমি লন্ডনে গিয়েছিলাম, যেতে পেরেছিলাম। 80 সালের 16ই আগস্ট আমরা লন্ডনের ইয়র্ক হলে এই হত্যার প্রতিবাদে একটি শোক সভা করি এবং সেই সময় ওখানে
স্যার টমাস উইলিয়াম কিউসি এমপি এবং নোবেল লরেট শন ম্যাকব্রাইট তাদেরকে নিয়ে একটা তদন্ত কমিশন, আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়। সেই দিনই সেই তদন্ত কমিশনের ঘোষণা দেওয়া হয় এবং সেই তদন্ত কমিশনকে আমাদের প্রবাসী বাঙালিদের সহযোগিতায় সেই তদন্ত কমিশনের প্রতিনিধি হিসেবে স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। ব্রিটিশ এমপি অনেকে তখন আমাদের সহযোগিতা করে এবং তিনি যখন ভিসা চান, জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। জিয়াউর রহমান কেন ভিসা দিল না, কেন তদন্ত করতে দিল না, এই প্রশ্নটাও থেকে যায়। কারণ খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয় ভীত ছিল, সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি। আর স্যার টমাস উইলিয়ামস এমপি তো কুইন্স কাউন্সিলের তিনি মেম্বার, তাকেও আসতে দেয়নি। ঠিক এইভাবেই খুনিদেরকে তারা লালন পালন করে গেছে। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভানেত্রী নির্বাচিত করলো, যখন আমি বাংলাদেশে ফিরে আসি, তখনও 32 নম্বর বাড়িতে আমাকে ঢুকতে দেয়নি। 32 নম্বর রাস্তার উপর বসে আমাকে মোনাজাত করতে হয়, আমরা সেখানে বসেই দোয়া পড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কোথাও নাম নেওয়া যাবে না, শোক দিবস পালন করা যাবে না, তার কথা বলা যাবে না, ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করা হয়। আর অপরদিকে যারা স্বাধীনতা বিরোধী, যারা পাকিস্তানি হানাদার বাহিনী, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, যারা এদেশে মেয়েদেরকে নির্যাতন করেছে, পাশবিক অত্যাচার করেছে, রেপ করেছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, যারা মানুষকে হত্যা করে লুটপাট করেছে এবং ছোট থেকে বিভিন্ন ধরনের মেয়েদেরকে এই পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তাদের বিনোদনের জন্য তুলে দিয়েছে, সেই সমস্ত মদতদানকারী এবং যে আলবদর রাজাকার আল শামস গঠন করে পাকিস্তান হানাদার বাহিনীর মদতকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী, তাদেরকে জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে, রাজনীতি করবার সুযোগ দিয়েছে, তাদের ভোটের অধিকার, এই সমস্ত লোকদের নির্বাচন করবার অধিকার ছিল না, ভোট দেবার অধিকার ছিল না। সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে তাদেরকে সংগঠন করা এবং 38 অনুচ্ছেদের কিছু অংশ বাতিল করে দিয়ে এই সব লোকদের নির্বাচন করার অধিকার দিয়েছে, ভোটের অধিকার দিয়েছে এবং এদেরকে যারা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাদেরকে আবার ফেরত এনেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে গ্রেপ্তার, দীর্ঘ 3-4 বছর ধরে তারা বন্দী, রাজনীতি নিষিদ্ধ। এরপরে জিয়াউর রহমান প্রথমে এমনকি সেনাবাহিনীর যে রুলস এবং রেগুলেশন সেটা ভঙ্গ করে একদিকে যেমন নিজে রাষ্ট্রপতি হয়, আবার অপরদিকে সে নিজে নির্বাচনও করে, যেটা সেনা রুলস এবং সে রেগুলেশনে ছিল না, করতে পারতো না, কিন্তু সেটাও সে ভঙ্গ করে প্রথমে তার হ্যাঁ ভোট, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন। এইভাবে সংবিধানকে সে সঙ্গিনের খোঁচায় ক্ষত বিক্ষত করে। আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে। উচ্চ আদালত যে একটা রায় দিয়েছে যে 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে সেই সময় যত মার্শাল ল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি, সেগুলি সমস্ত তারা বাতিল করে দিয়েছে। সেজন্য উচ্চ আদালতকে আমার ধন্যবাদ যে বাংলাদেশকে এটা অশুভ কালো থাবা থেকে রক্ষা করেছে।
বাংলাদেশের ইতিহাসটাকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল। কোথাও একটু বঙ্গবন্ধুর নাম থাকলে, জাতির পিতার নাম থাকলে সে নামটা মুছে ফেলা হতো, অথচ তিনি সারাটা জীবন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তো জীবনে অনেক কিছু পেতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি তো তা করেননি। বাংলার শোষিত বঞ্চিত মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ, তাদেরকে শোষণের হাত থেকে মুক্তি দেবে, তোকে মানুষের মুখে হাসি ফুটাবেন, এটাই তো ছিল তার একমাত্র আদর্শ। যে পাকিস্তানের আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠা থেকে যে আন্দোলন শুরু, ধাপে ধাপে একটি জাতিকে তিনি স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন, এবং ধাপে ধাপে সেই স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তারই ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার সাথে যে পাকিস্তানিদের যে সংযোগ ছিল, কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কবির নানক বক্তৃতায় যে একটি চিঠি পড়ে শোনালো, সেই কর্নেল বেগ, পরবর্তীকালে এই বেগ কিন্তু পাকিস্তানে সেনাপ্রধান হয়, তার সে বাহবা দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে, এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পুত্ররা যে তাদের কাছে খুব ভালো আছে সে কথাটাও জানাচ্ছে, এবং যে কারো নতুন কাজ দেবার অঙ্গীকার করছে ওই চিঠিতে, সেই কাজটা কি ছিল? তাহলে সেই কাজটা কি এই ছিল যে স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে? আর এভাবেই এদেশের মানুষ যদি বিজয় অর্জন করে, সেই বিজয়কে নস্যাৎ করবে, আর এদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবে। এটাই কি তাদের কাজ ছিল? এই কাজটাই সে পেয়েছিল, যার জন্য এই 15 আগস্টের মতো ঘটনা ঘটে। এখানেই তো শেষ হয়নি। জিয়াউর রহমান যেটুকু করে গিয়েছে, তারপর তার স্ত্রী এসে তো আরো বেশি। খালেদা জিয়া ক্ষমতা এসে কি করেছে সকলে নিশ্চয়ই ভুলে যাননি, যে 1996 সালে 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, কোনো দল অংশগ্রহণ করেনি। নাম কস্তে কিছু দল জুড়ে দিয়ে একটা নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে সেই নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল, ভোটাররাও ভোট দিতে আসেনি। তারপরেও খালেদা জিয়া নিজেকে নির্বাচিত ঘোষণা দিল, আর সেই নির্বাচনে কর্নেল রশিদকে নির্বাচিত করা হলো, মেজর হুদাকে নির্বাচিত করা হলো, তাদেরকে পার্লামেন্টে বসানো হলো, এবং সেই খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল। খালেদা জিয়ার এই যে খুনিদের প্রতি এত দরদ কেন? সেখানেই তো শেষ নয়। 96 সালে আওয়ামী লীগ সরকারে আসে 12 জুনের নির্বাচনে। সেই নির্বাচনে আমরা ক্ষমতায় এসে আমরা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করি, খুনিদের বিচার করি, খুনিদের বিচারের রায় হয়, সেই খুনিদের মদদ দেওয়া, এবং সেই সাথে 3রা নভেম্বরের বিচার, খুনেরও বিচার শুরু হয়। সেই খুনিদের তালিকায় যারা ছিল অনেকে বিদেশে, পাশা সে মৃত্যুবরণ করে বিদেশে, আর খায়রুজ্জামান সে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। খালেদা জিয়া ক্ষমতা এসে 2001-এ তো সেই 1 অক্টোবর নির্বাচন, একটা প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনে ক্ষমতা শেষে যেভাবে মানুষ হত্যা শুরু করে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা আজকে সবাই বলে, সবাই ভুলে গেছে যে খালেদা জিয়া ক্ষমতা আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। সেনা অফিসাররা একে একে বিভিন্ন জায়গায়, আমাদের যুবলীগের মাসুম খুলনা, হেলাল শেখ হেলাল আপন মামাতো ভাই, তাকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, যে যার ফলে সে মৃত্যুবরণ করে। এরকম শত শত লোককে হত্যা করে, আমাদের রিসার্চ সেন্টার দখল করে নেয়, 15টা
কম্পিউটার, আমাদের বই, 300 ফাইল, নগদ টাকা, বই সব কিছু লুট করে ওইটা সিল করে দেয় যেন আমরা সেখানে বসে কাজ করতে না পারি। একটা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পথ বন্ধ করে দিয়েছিল যে খালেদা জিয়া ক্ষমতায় এসে। অপারেশন ক্লিন হার্টের নামে তত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে, যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে। শুধু সেখানেই না, পাশা মৃত্যুবরণ করেছে, সেই মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার সমস্ত টাকা পয়সা তার স্ত্রীকে দেওয়া হয়েছে। আর যে খায়রুজ্জামানের চাকরি চলে গিয়েছিল সে আসামি, তার মামলার রায় ঘোষণা হবার তারিখ ঘোষিত ছিল, যেহেতু তারিখটা আগেই ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে যখন খালেদা জিয়া ক্ষমতা আসে, ক্ষমতায় এসেই খায়রুজ্জামানকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পুনর্বহাল করে এবং তাকে প্রমোশন দেয়। সামনে তার মামলার রায়ের তারিখ, তার আগেই তাকে প্রমোশন দিয়ে সেটা বুঝিয়ে দেয় যে তাকে সে সমর্থন করে প্রধানমন্ত্রী হিসেবে। একজন খুনি মামলার আসামি রায়ের অপেক্ষায়, তাকে প্রমোশন দেওয়া, এর অর্থটা কি দাঁড়ায়? এভাবেই খুন, হত্যা রাজনীতি তারা এদেশে শুরু করেছে। জিয়াউর রহমান আমাদের সেনাবাহিনীর যত মুক্তিযোদ্ধা অফিসার ছিল একে একে সবাইকে হত্যা করেছে। হাজার হাজার সৈনিক এবং অফিসারকে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। কাউকে মামলা দিয়ে মানে কোর্ট মার্শাল দিয়েছে, কাউকে গুলি করে হত্যা করেছে। এরকম বহু ঘটনা, অনেক মায়ের কোল খালি হয়েছে, কেউ একটা কথা বলার সাহস পেত না। কারণ কেউ তার প্রতিবাদ করলে, কথা বললে সে আর জীবিত থাকতো না। সাদা গাড়িতে করে তুলে নিয়ে কোথায় ফেলে দেবে লাশও পাওয়া যায় না। ছাত্রলীগের আমাদের বাবুর লাশ কোনোদিন পাওয়া যায়নি, মফিজ বাবুকে। মৌলভী সৈয়দকে অত্যাচার করে করে হত্যা করেছে আমাদের চট্টগ্রামে, নারায়ণগঞ্জে। এরকম বহু ঘটনা আছে, যত বিস্তারিত অত বলার সময় নেই। কিন্তু এই ঘটনাগুলি আমার মনে হয় আবার স্মরণ করা উচিত, যে কীভাবে একটা দেশে খুনের রাজত্ব শুরু করেছিল। সেনাবাহিনীতে 19টা কূপ হয়েছে, সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনীর প্রায় 665 জনকে হত্যা করা হয়েছিল। আর সেনাবাহিনীর প্রায় 2 থেকে 2.5 হাজার সদস্যকে হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত কেউ বলতে পারে না কখন কে বেঁচে থাকবে আর কে মৃত্যুবরণ করবে। এইরকম একটা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। ঠিক তার স্ত্রী ক্ষমতা এসেও একই ঘটনা ঘটেছে। জায়াল এরশাদ এসেও সেই 24শে জানুয়ারির আর মিছিলে গুলি থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই না ঘটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বোমার গুলির শব্দ, সারা দেশ একটা আতঙ্ক। আর নির্বাচন মানে প্রহসন, কোথাও ব্যালটও লাগতো না, ভোটও লাগতো না। কথায় বলতো যে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই তো পরিস্থিতি বাংলাদেশের ছিল। আর বাংলাদেশ অন্যের উপর নির্ভরশীল, ভিক্ষা করে চলতে হয়। আজকে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমরা কাজ করে যাচ্ছি, কারণ এটা জাতির পিতার কাছে আমাদের অঙ্গীকার। তিনি এই বাংলার মানুষের জন্যই তো রাজনীতি করে গেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল নেতাকর্মীকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ সহ আমাদের সকলে, যারা এই করোনা ভাইরাসের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে একবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, কারণ আমি খবর রেখে আমাদের বহু নেতাকর্মী যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা ত্রাণ বিতরণ করেছে, আমরা সরকারের পক্ষ থেকে দিয়েছি, তারপরেও নিজেরাও দিয়েছে। এবং সেখানে মানুষের কাছে তারা ছুটে গেছে, ছুটে যেয়ে তাদের কাছে, যেমন আমাদের এই সময় দুঃসময় আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবি, আনসার বাহিনী প্রত্যেকে যেমন
একযোগে কাজ করেছে। সেই সাথে ছিল রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ থেকে শুরু করে প্রত্যেকটা সহযোগী সংগঠন, নেতাকর্মীরা যে যেখানে পেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের কাছে গেছে। এবং এই কাজ করতে যেয়ে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে, কেউ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে আবার গেছে, আবার কেউ মৃত্যুবরণ করেছে। আমাদের যে কত নেতাকর্মী এর মধ্যে মৃত্যুবরণ করেছে, আমি মনে করি আমাদের পার্টি থেকে সমস্ত তালিকাটা বের করা দরকার। কারণ এখন ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমি দেখেছি কিভাবে আমাদের নেতাকর্মী ছুটে গেছে এই অসহায় মানুষের পাশে। সরকার থেকে যেমন আমরা দিয়েছি, তারা নিজেরাও দিয়েছে। আর তেমন কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থা বা কাউকে তো আমরা এভাবে দেখিনি। ঠিক মানুষের জন্য নিজেকে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়া, সেটা কিন্তু আমরা বিলিয়ে দিয়েছে আমাদের নেতাকর্মীরা। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আজকে আওয়ামী লীগ সুসংগঠিত, জাতির পিতা এই দেশকে চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়তে। আমরা তো অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। আমাদের দারিদ্র্যের হার আমরা সেই 20 ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি আমরা 8.1 ভাগে উন্নীত করেছিলাম। মাথাপিছু আয় আমরা বাড়িয়েছিলাম। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু করোনা ভাইরাস নামে এমন এক অশুভ শক্তি আজকে শুধু আমাদের সারা বিশ্বব্যাপী আসলো। আমরা তো 75 15 আগস্টের পর থেকে অশুভ শক্তি দ্বারা নিগৃহীত, নির্যাতিতই ছিলাম। শুধু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে না মানুষ আস্থা ফিরে পেয়েছে, বাঁচার জন্য নতুন আশা পেয়েছে, সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে, যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত। যে 7ই মার্চের ভাষণ এদেশে নিষিদ্ধ ছিল, আজকে আন্তর্জাতিক 52 দলিলে সেই ভাষণ স্থান পেয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে। আর সেই আওয়ামী লীগের জাতির পিতার যারা আদর্শ কর্মীরা আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে। ধান কাটতে পারে না, লোক পায় না। আমাদের ছাত্রলীগ প্রথম নেমেছে, সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সকলে নেমে গেছে, কৃষক লীগ নেমে গেছে। ধান কেটে ঘরে তুলে দিয়েছে আমাদের কৃষকদের, ত্রাণ পৌঁছে দিয়েছে। যারা লজ্জায় চাইতে পারে না, তাদের ঘরে রাতের অন্ধকারে যে পর্যন্ত তাদের খাবার পৌঁছে দিয়েছে। এবং এখন পর্যন্ত মুজিব বর্ষ আমরা উদযাপন করব, কত আশা আমাদের ছিল। করোনা ভাইরাসের জন্য যেভাবে চেয়েছি আমরা পাইনি, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে যেমন বৃক্ষরোপণ করা, রক্তদান কর্মসূচি, আর সেই সাথে সাথে বাংলাদেশে একটি মানুষের গৃহহারা থাকবে না। আমি জানি এবার বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ভাঙনের দ্বারা আক্রান্ত, তাদের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। এবং প্রতিটি জায়গায় একটি মানুষ যেন গৃহহারা না থাকে, সেভাবে যা করার আমরা করে যাব। কারণ জাতির পিতার স্বপ্নই ছিল বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে। সেই উন্নত জীবন দেওয়ার জন্য যা যা করণীয় আমরা তা করব। আজকে আমরা জাতির পিতার এবং আমাদের পরিবার সকলেরই এই মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে চলুন আমরা সবাই মিলে সেই প্রতিজ্ঞাই নেই, যে পিতা তোমাকে কথা দিলাম, তোমার বাংলার দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। এই বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে, এই বাংলার মানুষ উন্নত জীবন পাবে। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের শপথ। সেই শপথ নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।